বা এটাকে কম্বিনেটরিয়াল কেমিস্ট্রিও বলা হয়। এটা কি তোমাদের পরিচিত নাকি একদম নতুন? স্যার স্ক্রিন শেয়ারটা করে দিন স্যার। হ্যাঁ, স্ক্রিনশট দিচ্ছি। কম্বিনেটরিয়াল সিনথেসিস, কারো কোনো আইডিয়া আছে এটা সম্পর্কে? না স্যার। না একদমই স্যার, না নতুন প্রথম স্যার। নাকি? শুনলাম। শুনি আচ্ছা নাই স্যার। আচ্ছা। তো আমাদের যেটা করতে হবে আজকে, কম্বিনেটরিয়াল সিনথেসিস সম্পর্কে মোটামুটি দেখবো কিছু। তার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে যদি আমরা ড্রাগ ডেভেলপমেন্ট করতে যাই, হ্যাঁ, বা ডিজাইন করতে যাই, স্টার্টিং ম্যাটেরিয়ালস হিসেবে আমরা যেটা নিই তার নাম কি? স্টার্টিং ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কি নিই? স্যার এক্সিপিয়েন্ট বললাম। ড্রাগ ডিজাইন বা ডেভেলপমেন্ট এক্সিপেন্ট আসবে এখানে। স্যার কোয়েশ্চেনটা বুঝিনি স্যার আবার একটু। আমরা যে ড্রাগ ডিজাইন করতে শুরু করি, তাই না? আমি একটা ড্রাগ নিলাম, সেটাকে ডিজাইন করব। তো আমি যেটাকে নিলাম স্টার্টিং ম্যাটেরিয়ালস হিসাবে, তাকে কি বলা হয়? লিড কম্পাউন্ডের নাম শোনো নি? জি স্যার, লিড জি কম্পাউন্ড। স্যার, জি স্যার স্যার। স্যার। তাহলে আমার মনে পড়ছে। কোশ্চেনের অ্যান্সারটা কি লিড কম্পাউন্ড না? জি স্যার। আচ্ছা, তাহলে লিড কম্পাউন্ড হচ্ছে আমাদের সোর্স থেকে যেটা নেই প্রথমে, সেটা হচ্ছে লিড কম্পাউন্ড, যেটাকে আমরা ডিজাইন করি, ডেভেলপমেন্ট করি, সেখান থেকে আমরা এপিআই পাই, তাই তো? তাহলে এই জি লিড স্যার। কম্পাউন্ডটা পাওয়া যায় কোত্থেকে? স্যার স্যার বিভিন্ন ন্যাচারাল সোর্স প্লান্টস। থেকে। ন্যাচারাল সোর্স থেকে। আচ্ছা, ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়, কিন্তু আমরা কি শুধুমাত্র ন্যাচারাল সোর্স থেকে নিয়ে কাজ করি? আর যদি ন্যাচারাল সোর্স থেকে নিয়ে কাজ করা হতো, তাহলে কি এত ন্যাচারাল সোর্স থেকে কি সেটা অ্যাভেলেবল থাকে, মানে পাওয়া যেত এত ইন্ডাস্ট্রি চারিদিকে? না স্যার। সম্ভব কি জি। সেটা? না স্যার। না না স্যার। তাহলে স্যার। কি তাহলে কি করতে হবে? অর্গানিক ভাবে স্যার। না স্যার, রাসায়নিক ভাবে। আমাদের সিনথেসিস করতে হবে। তার মানে জি স্যার। ন্যাচারাল কম্পাউন্ড ন্যাচারাল সোর্স থেকে আসবে, সেটাকে আমরা আইডেন্টিফাই করব যে কোন কম্পাউন্ড সেটা, তার মধ্যে কি স্ট্রাকচার আছে, এবং এটা তৈরি করতে গেলে আমার কি স্টার্টিং ম্যাটেরিয়ালস লাগবে। তার মানে সেটাকে আমরা স্টার্টিং ম্যাটেরিয়ালস নিয়ে আসবো, ল্যাবে রিয়াকশন করাবো, তারপরে সেটা সিনথেসিস হবে, এবং ওইটা আমরা এপিআই হিসাবে আস্তে আস্তে ডেভেলপ করতে পারি, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো যে সিনথেসিস, তার মানে আমাদের এখানে আসবে সিনথেসিস। সিনথেসিসে কি লাগবে? অর্গানিক রিয়াকশন লাগবে, তাই না? জি প্ল্যান্টের স্যার। মধ্যে কি অর্গানিক রিয়াকশন হয়? প্ল্যান্টের মধ্যে কি রিয়াকশন হয় হয় না? হয় স্যার। জি স্যার, হয় স্যার। হবে। হয় স্যার। বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া কি প্ল্যান্টের মধ্যে এইসব কম্পাউন্ড তৈরি হওয়া সম্ভব? না না স্যার। স্যার। তার মানে প্ল্যান্টের মধ্যেও বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কম্বিনেটরিয়াল সিনথেসিসের মধ্যে দেখো, যেটা দেখবো প্রথম অবস্থায়, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যে রিয়াকশনগুলো দেখি সেটা এরকম টাইপসের না ম্যাক্সিমাম, যে দুইটা রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করবে এবং তারপরে একটা বা দুইটা প্রোডাক্ট পাইতে পারি, নাকি ওয়ান জি ওয়ে স্যার। স্টেপ, তাই তো? এটা হচ্ছে নর্মাল আমাদের অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনগুলো এরকম হয়। তো এই রিয়াকশনগুলোকে আমরা বলতেছি হচ্ছে অর্থোডক্স সিনথেসিস বা কনভেনশনাল রিয়াকশন, ঠিক আছে? তো এখন আমরা একটা ফিগার দেখব। এই হচ্ছে তোমার একটা ড্রাগ। আচ্ছা, এটা মনে করে নাম হচ্ছে এটার নাম হচ্ছে অ্যামিনো বেনজোফেনন, অ্যামিন গ্রুপ আছে এখানে। আর এই দুইটা তোমার হচ্ছে অ্যামিনো বেনজিন রিং কিটোন গ্রুপ, এটাকে বলা হচ্ছে অ্যামিনো বেনজোফেনন। এই যে এই স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারের পাশে কি কি যুক্ত আছে? বিভিন্ন সাইড চেন, তাই না? সেটা হচ্ছে R1, R2 এবং R4, তাই তো? এখানে আছে কি? অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ, পাশে R3। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিড, নাকি? তাহলে এইখানে R3 তে বিভিন্ন জিনিস যুক্ত হতে পারবে না? জি যেটা স্যার। যুক্ত হবে যেটা যুক্ত হবে সেটার নাম অনুযায়ী তোমার হচ্ছে কি হবে, এটার নামকরণ হবে, তাই তো? ঠিক একইভাবে এখানে R4, R2 এবং R1, এখানে কি অনেকগুলো গ্রুপ যুক্ত হতে পারে না? সাপোজ এখানে মনে করো মিথাইল গ্রুপ আসলো R4 এর জায়গায়, এখানে আসলো হাইড্রোজেন এবং এখানে আসলো হাইড্রোজেন, আর এখানে আসলো সাপোজ CH3। আচ্ছা, তাহলে এর সঙ্গে যখন বিক্রিয়া করব, তাহলে আমি এই সব গ্রুপে কি পাবো? আমি এখানে যেটা দিয়ে বিক্রিয়া করছি সেগুলো পাবো না? R3 তে জি স্যার। মিথাইল পাবো, R4 এ মিথাইল পাবো, R2 তে পাবো হাইড্রোজেন, R1 এ পাবো হাইড্রোজেন, তাই তো?
স্যার তার মানে কি স্যার আমি যে হাতে যেটা রাখবো বিক্রিয়ার পরে সেটাই পাওয়া যাবে এরকম কিছু হ্যাঁ কি স্যার? সেটাই তো আমি জাস্ট এখানে কি হয়েছে, এটা এবং এটা জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট হওয়ার পর R3 R1 R2 R4 যা যা ছিল সেখানে সেটা থেকে যাবে। আমি জাস্ট যতটুকু বলছি ততটুকু আগে বোঝো, তাই তো? এখানে সেটা থেকে যাবে না? আচ্ছা এখন মনে করো আমি এই জায়গায় আর CH3 জায়গায় চেঞ্জ করে দিলাম হচ্ছে তোমার একটা ইথাইল গ্রুপ। সাপোজ CH2CH3। আচ্ছা তাহলে আবার এইখানে ইথাইল গ্রুপ আসার জন্য এটাকে আবার রিঅ্যাকশন করতে হবে না নতুন নতুন ভাবে? তার মানে প্রত্যেকটা স্টেপে আমি একটা করে গ্রুপ চেঞ্জ করব এবং একবার করে আমাকে রিঅ্যাকশন করতে হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এরকম ভাবে যদি আমার একটা ড্রাগ, দেখো আমরা যখন এসএআর পড়ি, একটা ড্রাগের এসএআর পড়তে গেলে কত ধরনের ড্রাগ পাওয়া যায়? অনেকগুলো ড্রাগ পাওয়া যায় না? একটা বেসিক স্ট্রাকচারের জাস্ট হাতগুলা চেঞ্জ হবে, নতুন নতুন অ্যাক্টিভিটি সম্পন্ন ড্রাগ পাবো আমরা, তাই না? জি তাহলে স্যার। এসএআর এর আমরা যে 10টা 12টা করে ড্রাগ পড়ি, সাপোজ একটা ক্লাসের ড্রাগ, তো সেই 10টা 12টা ড্রাগ তৈরি করতে গেলে আমাকে এত এত রিয়াকশন করতে হবে, তাই না? তাহলে এতগুলো রিয়াকশন করতে গেলে সেখানে কি আছে, তোমার রিয়াজেন্ট ওয়েস্ট হবে, রিয়াজেন্ট অ্যাভেলেবিলিটির বিষয় আছে, তারপর কস্টের একটা বিষয় আছে, টাইমের একটা বিষয় আছে। এখন আমরা সেই বিক্রিয়াগুলো যদি সহজভাবে করি তাহলে কেমন হবে? দেখো এখানে সাপোজ এখানে মিথাইল দিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন, এটাকে ধরলাম A1। আচ্ছা এখন এই মিথাইলের জায়গায় ইথাইল দিতে পারি না? দেখতে পারি তো আমরা ইথাইল দিয়ে যে জি স্যার, আসলে দেওয়া চেঞ্জ যেতে হয় পারে। কিনা কেমন। হ্যাঁ ইথাইল দিতে পারি, তাহলে সেটাকে ধরলাম A2। আচ্ছা এবার হাইড্রোজেনের জায়গায় মিথাইল দিতে পারি না? আর এখানে হাইড্রোজেন দিতে পারি না? আমরা তো দেখছি এসিআর এর মধ্যে যে আমরা বিভিন্ন গ্রুপ চেঞ্জ করে দেখি যে অ্যাক্টিভিটি বাড়ে কি কমে, তাই না? জি স্যার। তাহলে এরকম দেখা চারটা তৈরি করলাম, সেটাকে বললাম আমরা A3। এরকম করে আস্তে আস্তে কি এ টু দি এ হচ্ছে এন সংখ্যক বানাইতে পারি না আমরা? জি স্যার। ঠিক একই ভাবে এটা মনে করো ধরলাম হচ্ছে বি, এটা ধরলাম বি। তাহলে বি কেও তো আমরা এরকম ভাবে চেঞ্জ করতে পারি, B1 B2, তাই না? B3 এবং একইভাবে BN সংখ্যক তৈরি করলাম নাকি? এটা যখন আমরা এইভাবে রাখবো একসঙ্গে এই বিক্রিয়াগুলা, তাহলে কি তৈরি হবে? সাপোজ এটার সঙ্গে মনে এটা বিক্রিয়া করলো, পাবো কি A1B1, তাই না? তাই পাবো না? জি স্যার। এখন A1 এর সঙ্গে তো B2 বিক্রিয়া করতে পারে, তখন কি পাবো আমরা? A1B2, A1 ওয়ান B2। বি টু। A1B2। আবার A1 এর সঙ্গে তো B3 বিক্রিয়া করতে পারে, তাই না? A1 B3। A1 A1 B3। B3, সেভাবে A1 BN সংখ্যক হতে পারে নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এবার হচ্ছে এই B1, এটাও কি সবার সঙ্গে বিক্রিয়া করতে পারবে না? জি স্যার পারবেন। তার মানে আবার A2 সবার সঙ্গে বিক্রিয়া করতে পারবে না? জি স্যার। জি স্যার। তার মানে দেখো প্রত্যেকটার সঙ্গে সর্বোচ্চ সংখ্যক বিক্রিয়া করবে। তাহলে এখানে কি আমি একটা কম্পাউন্ড পাবো নাকি অনেকগুলো কম্পাউন্ড পাবো? প্রোডাক্টে অনেকগুলো স্যার। অনেকগুলা পাওয়া যাবে। প্রোডাক্টে সাপোজ আমি 100টা কম্পাউন্ড পাইলাম, সেই 100টা কম্পাউন্ডের মধ্যে আমি এখন যদি ফার্মাকোলজিক্যাল টেস্ট করে দেখি যে সেখানে আমার মোটামুটি 50টা হচ্ছে অ্যাক্টিভিটি দেয়, তাহলে সেই 50টা ড্রাগ আমার কি লিড কম্পাউন্ড হলো না? জি স্যার। তাহলে সেই 50টা ড্রাগ থেকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি। ইভেন এটাও হতে পারে যে দেখা যাচ্ছে সেই 50টা ড্রাগের মধ্যে কোনো একটা নতুন ড্রাগ তৈরি হয়েছে যেটার অ্যাক্টিভিটি আমি যেটা চাচ্ছিলাম সেটা না হয়ে ভিন্ন রকম একটা অ্যাক্টিভিটি দিচ্ছে, যেটা নতুন একটা ক্লাসের ড্রাগ হতে পারে, হতে পারে না? জি স্যার পারে। যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইসোনিয়াজের ড্রাগ থেকে দেখা যাচ্ছে তোমার মানে পিপিআই তৈরি করা হচ্ছিল, তাই না? তাহলে এরকম আমরা কি করতে পারি, এত বেশি কম্পাউন্ড তৈরি করার আমার দরকারটা কি? যে আমরা অল্প সময়ের মধ্যে কম পরিশ্রমে অনেক বেশি কম্পাউন্ড তৈরি করব, যে কম্পাউন্ডগুলো আমার লিড কম্পাউন্ড হিসাবে কাজ করবে এবং সেখান থেকে আমরা নতুন নতুন লিড কম্পাউন্ড আইডেন্টিফাই করতে পারবো, তাই না? তাহলে এখন দেখো আমরা যদি নরমালি কনভেনশনাল বিক্রিয়া করতাম তাহলে কি করতে হতো? আমাকে প্রত্যেকটা কম্পাউন্ড পাওয়ার জন্য আলাদা আলাদা বিক্রিয়া করতে হতো, তাই না? আমার কথা কি বুঝতে পারোনি? জি স্যার বুঝতে জি জি স্যার। স্যার, বুঝতে পারছি।
তাহলে এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে তোমার একটা জাস্ট বুঝাইলাম আমি এক্সাম্পল দিয়ে। এখন আমরা মেইন এর মধ্যে যাই, প্রিন্সিপালের মধ্যে যাই। এই যে নর্মাল ধর একটা সি পাওয়ার জন্য এ প্লাস বি এর বিক্রিয়া করা হচ্ছে, বাট আমরা যদি এরকম করে বিক্রিয়াগুলো করি, দেখো এই যে আমি একটু আগে যেটা বুঝাইলাম সেটাই না এখানে, জি স্যার এটাই। স্যার সব সবার সঙ্গে সবাই বিক্রিয়া করবে, তাহলে এরকম কি A1 B1 পাবো, A1 B2 পাবো, এভাবে A1 BN সংখ্যক পাবো, তাই না? ঠিক একইভাবে সবগুলোই পাবো এরকম করে নাকি? তাহলে এখন জি দেখো স্যার। পরের একটা ফিগার এখানে বলা আছে। সাপোজ একটা হচ্ছে কনভেনশনাল সিনথেসিস, যেটাকে এখানে বলা হচ্ছে ক্লাসিক্যাল সিনথেসিস। তিনটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, তিনটা রিঅ্যাক্ট্যান্ট বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে নাকি? সাপোজ এখানে তিনটা রিঅ্যাক্ট্যান্ট যুক্ত আছে একটা কম্পাউন্ড। এখানে কি দেখো আমরা তিন টাইপের, প্রত্যেকটারই তিন টাইপের করে আমরা রিঅ্যাক্ট্যান্ট দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাই প্রত্যেকটার সঙ্গে বিক্রিয়া করবে এবং এরকম একটা কি কিউবিক স্ট্রাকচার রুব্রিক্স তৈরি করবে না, যেটার প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে কম্পাউন্ড থাকবে এরকম। এটা দিয়ে বোঝাইছে যে অনেক কম্পাউন্ড তৈরি হবে একসঙ্গে, যেটার প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে এরকম থাকবে তো নাকি? সবার সঙ্গে সবাই কমপ্লেক্স অবস্থায় থাকবে, তিনটাই যুক্ত থাকবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন দেখো, হ্যাঁ বলো। ক্লাসিক্যাল সিনথেসিস আর কম্বিনেটরিয়াল এই দুইটা কি দুই ধরনের সিনথেসিস? হ্যাঁ, ক্লাসিক্যাল সিনথেসিস মানে নর্মাল সিনথেসিস, যেটাকে আমরা অর্থোডক্স সিনথেসিস বলবো, যেখানে আমি জানি যে আমার আসলে মানে প্রোডাক্টটা কি তৈরি হবে, যেখানে আমি একটা প্রোডাক্টকে স্পেসিফিক ধরে আমি তার বিক্রিয়াগুলো করব। বাট কম্বিনেটরিয়াল সিনথেসিসে আমি অনেকগুলা কম্পাউন্ড তৈরি করব, যেখানে লার্জ স্কেলে তৈরি হবে, অসংখ্য কম্পাউন্ড তৈরি হবে, অনেকগুলো আননোন থাকবে সেখানে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এইখানে প্রথমে আমার যে কম্পাউন্ডটা টার্গেট করছিলাম সেটাই তৈরি হয়েছে, তাই তো? তাহলে এটাকে এখন আমরা করব কি, বিক্রিয়া করার পরে পিউরিফাই করব, পিউরিফাই করার পর টেস্ট করে দেখব যে সেটা আসলে আমি যেটা চাইছিলাম সেটার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। তার মানে প্রথমে পিউরিফাই করলাম, তারপরে টেস্ট করলাম। আচ্ছা, এখানে যদি 1000টা কম্পাউন্ড পাওয়া যায়, 1000টা কম্পাউন্ডকে কি আমি পিউরিফাই করব ফার্স্টে, নাকি আমি আগে টেস্ট করে দেখবো যে আসলে 1000টার মধ্যে আমার কয়টা লাগবে, কয়টা কম্পাউন্ডের অ্যাক্টিভিটি মোটামুটি আছে? সাপোজ পাইলাম হচ্ছে 50টা অ্যাক্টিভিটি, টেস্ট করে দিলাম আমরা আগে, টেস্ট করার পরে 50টা অ্যাক্টিভিটি পাইলাম। এরপর আমি 50টাকে পিওর স্টেটে নিয়ে আসার জন্য পিউরিফাই করব। বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? স্যার আরেকবার বলবেন? আচ্ছা, এখানে আমার ক্লাসিক্যাল সিনথেসিসে আমার কম্পাউন্ডটা যেটা আছে সেটা তো আমি জানলামই যে কোন কম্পাউন্ডটা আসবে, এখানে আমার আলাদা করে টেস্ট করে দেখার দরকার নাই যে কম্পাউন্ডটা তৈরি হলো কি হলো না। আমি তো প্রোডাক্ট পাওয়া মাত্রই বুঝতে পারবো যে আমার আসলে কি তৈরি হয়েছে এখানে। এই জন্য এরপর এটাকে জাস্ট আমরা পিউরিফাই করে দেখবো যে আমার যে প্রোডাক্টটা তৈরি হলো তার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। তার মানে আগে পিউরিফাই করা হবে, পিউরিটি টেস্ট, দেন ফাংশনাল টেস্ট, ঠিক আছে? আর কম্বিনেটরিয়াল সিনথেসিসের ক্ষেত্রে যে ড্রাগগুলো আমরা তৈরি করলাম, অসংখ্য পরিমাণে ড্রাগ, পিউরিফাই করতে গেলে আমার অনেক কিছু অপচয় হবে, যে আমার আসলে এতগুলো পিউরিফাই করার দরকার নাই। যার অ্যাক্টিভিটি আছে, যেটা আমি কাজে লাগাবো সেটাকেই আমরা পিউরিফাই করবো। তাহলে সেক্ষেত্রে আমরা আগে টেস্ট করে দেখবো যে কার কার অ্যাক্টিভিটি পাই। সাপোজ যে কয়টা এখানে কম্পাউন্ড তৈরি হলো তোমার 1000টা, সেখান থেকে আমরা টেস্ট করে দেখলাম যে মোটামুটি 50টার অ্যাক্টিভিটি আছে। এখন এই 50টা হচ্ছে আমরা এখন পিউরিফিকেশনে যাব, কারণ পিউরিফিকেশনে তো কিছু কষ্ট আছে, তাই না? আমরা শুধুমাত্র সবগুলোকে পিউরিফাই করে কেন টাকা নষ্ট করতে যাব? আমরা যেটা অ্যাক্টিভিটি পাবো সেটাকে পিউরিফাই করব। এবার বুঝতে পারোনি কি বলছি? জি স্যার। তাহলে এখন দেখো তো, এখানে তোমার যদি কম্পারিজন করি তাহলে কি হবে? কনভেনশনালতে অনলি ওয়ান মলিকুল তৈরি হতে পারে, আর এখানে অনেকগুলো মলিকুল তৈরি হবে। প্রথমে তৈরি করব পিউরিটি, তারপরে টেস্ট। এখানে প্রথমে তৈরি করব, অনেকগুলো তৈরি হবে, তারপরে কি টেস্ট, দেন পিউরিটি, তাই না? যেটা এখনই দেখালাম আমি। আচ্ছা, মোটামুটি সবগুলাই এটা পড়লে বুঝবা। আচ্ছা, এটা দুইটার ডিফারেন্স হচ্ছে এখানে দেওয়া আছে, বাট সিমিলারিটি আছে একটা। এই সিমিলারিটিটা কি? আমরা যেই বিক্রিয়াই করি না কেন, আমার টার্গেট কি? একটা লিড কম্পাউন্ড, তাই না? এটাও একটা লিড কম্পাউন্ড হবে, এখানে যেগুলো তৈরি হবে সেগুলোও লিড কম্পাউন্ড।
বাট এটা স্টেপে স্টেপে তৈরি হচ্ছে, একটা একটা করে তৈরি হচ্ছে, আর এখানে একসঙ্গে অনেকগুলো তৈরি হচ্ছে নাকি, তাই না? তাহলে দুটারই আলটিমেট টার্গেট হচ্ছে কি, লিড আইডেন্টিফিকেশন। এটা কমন থিং দুটারই। আমার কথা কি বুঝলে এতক্ষণ যা যা বললাম? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিসের মেইন পড়ার মধ্যে আসো। এখন দেখো তো ডেফিনেশনটা পড়ো। একটা ওয়ার্ডও কি তোমার আননোন মনে হচ্ছে এখন? এটা পড়ো তো কেউ একজন, পড়ো ডেফিনেশনটা পড়ো। স্যার, আমার না সব। আচ্ছা, combinatorial পড়ো কেউ একজন পড়ো। combinatorial chemistry is a technique by which large number of different but structurally similar molecules are produced rapidly and submitted for pharmacological assay. তো বুঝতে পারলা? এটাতে কি কোনো কিছু আননোন মনে হচ্ছে? এখন কি এটা মুখস্থ করা লাগবে এই ডেফিনেশনটা? এখানে অনেকের মনে হতে পারে যে স্যার এখানে লার্জ নাম্বার অফ ডিফারেন্ট বলতেছি কেন, আবার সেটা আবার স্ট্রাকচারালি সিমিলার হবে কেন? এটা কেউ ডিফাইন করতে পারবা? তো ওই যে একটু আগে যে আপনি এক্সপ্লেন করলেন যে স্ট্রাকচারটা সেম বাট ডিফারেন্ট সাইড চেন হ্যাঁ, থাকতে পারে, এক্স্যাক্টলি তাই। তো সেটাই তখন সেটাই। ওইটা আর কি। তার মানে একই গ্রুপের অনেকগুলা ড্রাগ তৈরি হতে পারে, তাই না? জি স্যার, ওই যে বলছিলেন যে একই জি গ্রুপের যে স্যার। বিভিন্ন ড্রাগ তৈরি হতে পারে ওই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে এটার অ্যাপ্লিকেশন আর নতুন করে কি পড়াইতে হবে এখানে যে কথাগুলো বলা আছে, নাকি পড়লেই বুঝবা? তবে একটা জিনিস দেখাইতে হবে এখানে, সেটা হচ্ছে তাহলে ড্রাগ ডিসকভারিতে কম্বিনেটরিয়াল সিনথেসিসের রোলটা কি, কোন কোন জায়গায় আসলে এরা রোলটা প্লে করবে। এটা হচ্ছে আমাদের নর্মাল যেটা কি ড্রাগ ডিসকভারির স্টেপ। প্রথমে ফাইন্ডিং এ টার্গেট, দেন ফাইন্ডিং এ লিড, তারপর আইসোলেটিং অ্যাক্টিভ স্ট্রাকচার, আইডেন্টিফাইং স্ট্রাকচার, এসএআর, দেন অপটিমাইজিং লিড কম্পাউন্ড, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমার যে কম্বিনেটরিয়াল সিনথেসিস, সেটা দিয়ে কি আমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারবো? কম্পাউন্ড কি আইসোলেট করতে পারবো? কম্বিনেটরিয়াল সিনথেসিসের কি থিমটা কি এরকম যে স্ট্রাকচার আইডেন্টিফাই করা হবে, আইসোলেশন করা হবে, ফাইন্ড করা হবে একটা টার্গেটকে। এটা কি কম্বিনেটরিয়াল সিনথেসিসের টার্গেট? বলো তো। আইডেন্টিফিকেশন করা হয় কি কিভাবে স্ট্রাকচার? এনএমআর আছে, এসএ আছে, ইভি আছে, আইআর আছে, তাই না? তাহলে সেগুলো তো আমার কম্বিনেটরিয়াল সিনথেসিসের মধ্যে পড়বে না। তার মানে এটা হচ্ছে টার্গেট না, তাই না? আইসোলেশন বিভিন্ন ধরনের কি, তোমার কলাম ক্রোমাটোগ্রাফি আছে, সেটাও আমার কম্বিনেটরিয়াল সিনথেসিসের টার্গেট না। একটা লিড কম্পাউন্ডকে আমি তোমার টার্গেটকে ফাইন্ড করবো, সেটাও আমার টার্গেট না, তাই না? আমার তো দরকার হচ্ছে কেমিক্যাল, যেটা তোমার রিয়াকশন করে তৈরি হবে, সেই কেমিক্যাল গুলা কি লিড কম্পাউন্ড। তার মানে এটা হচ্ছে আমার কনসার্ন এখানে, নাকি? এবং অনেকগুলা যখন কম্পাউন্ড তৈরি করব, তখন তার অ্যাকশন গুলার কম্পারিজন করে সেখানে আমি এসিআরও তৈরি করতে পারবো, তাই না? জি স্যার। জি স্যার। এবং এসিআর তৈরি করার মাধ্যমে কোন গ্রুপটা আমি রাখবো, কোন গ্রুপটা রাখবো না, সেটা একটা সামারি করতে পারবো, তাই না? তাহলে আসলে তোমার কম্বিনেটরিয়াল সিনথেসিস, এটা ড্রাগ ডিসকভারিতে কোন কোন ফেজে কাজে লাগাতে পারবো আমরা? লিড কম্পাউন্ড সিনথেসিস এন্ড ফাইন্ডিংসে, এসএআরএ এবং অপটিমাইজিং অ্যাক্টিভিটিতে, তাই না? জি স্যার। এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার তার মানে আমরা পিপিআই তে যেটা দেখলাম স্যার, যে ওমিপ্রাজোলের যে বিভিন্ন ডেভেলপমেন্ট স্টেপ গুলা স্যার দেওয়া আছে, তাহলে স্যার এটা হ্যাঁ। কম্বিনেটোরিয়াল সিনথেসিস হবে না? না, ওইখানে ওটা কম্বিনেটরিয়াল সিনথেসিসে আমরা দেয়নি, ওখানে জাস্ট একটা ফ্লো চার্ট করে দিছে যে ফ্লো চার্টের মাধ্যমে একটার পর একটা তৈরি হচ্ছে। হ্যাঁ, কম্বিনেটরিয়াল সিনথেসিস বলতে আমরা ওটা বুঝবো না। ওইখানে কি কম্বিনেটরিয়াল সিনথেসিস ছিল নাকি একটার পর একটা তৈরি হচ্ছিল সিঙ্গেল স্টেপে? জি স্যার, যে আমরা কনভেনশনাল বিভিন্ন সিনথেসিস। ফার্মাকোফোর একটার পর একটা অ্যাড করে স্যার আমরা এক একটা কম্পাউন্ড পাইছিলাম হ্যাঁ, স্যার। তো সেটা কি নরমাল না? এটা এরকম এক সিঙ্গেল সিঙ্গেল ওয়েতে যাচ্ছিল না একটার পর একটা? জি স্যার। তো এটা কি কম্বিনেটরিয়াল হবে? না স্যার, এটা ক্লাসিক্যাল হবে। ক্লাসিক্যাল মেথডেই সেগুলো তৈরি করা হয়েছে। তবে ক্লাসিক্যাল গুলাও কিন্তু কম্বিনেটরিয়ালের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। ক্লাসিক্যালকে আমরা কম্বিনেটরিয়াল তৈরি করতে পারবো না। জাস্ট যে এরকম যদি সেটা একটা ক্লাসিক্যাল ড্রাগ থাকে, তার বিভিন্ন গ্রুপের
আমরা যদি ড্রাগটা এরকম অ্যাড করে দিই তাহলে তো সেটা কম্বিনেটরিয়াল মাধ্যমে তৈরি হবে একসঙ্গে অনেকগুলা। কম্বিনেটরিয়ালের তোমার হচ্ছে থিমটাই হচ্ছে আমরা রিঅ্যাক্টেন্ট অনেক ইউজ করব। রিঅ্যাক্টেন্ট যদি আমরা দুইটা ইউজ করি স্পেসিফিক, প্রোডাক্ট তৈরি হবে একটা, তখন সেটা হবে কি ক্লাসিক্যাল। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কম্বিনেটরিয়ালের থিমটাই হচ্ছে আমরা অসংখ্য স্টার্টিং ম্যাটেরিয়ালস ইউজ করব। বুঝা গেছে? এখন যদি এই যে একটা ক্লাসিক্যাল রিঅ্যাকশন, এখানে এ এর সঙ্গে বি রিঅ্যাকশন করছে, সি পাইছি, তো এটা হচ্ছে ক্লাসিক্যাল রিঅ্যাকশন। তো আমরা ক্লাসিক্যাল রিঅ্যাকশনের কনসেপ্টটাকেও কিন্তু ইউজ করি কোথায়? কম্বিনেটরিয়ালে, তাই না? যখন যখন এই যে A1 এর সঙ্গে এই B1টা যুক্ত হবে, যখন A1 B1 তৈরি হচ্ছে, এটা কি ক্লাসিক্যালের মেকানিজম না? জি স্যার। ক্লাসিক্যালের মেকানিজম, ক্লাসিক্যালের থিম, বাট এখানে অসংখ্য তৈরি হবে অসংখ্য স্ট্যাটিক ম্যাটেরিয়াল থেকে। এই জন্য এটাকে বলা হচ্ছে কম্বিনেশন। এই কম্বিনেশন থেকে আসছে হচ্ছে কম্বিনেটরিয়াল কেমিস্ট্রি। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এবার? তাহলে তোমার হচ্ছে প্রিন্সিপালটাও গেল, মোটামুটি এটা পড়লাম। আচ্ছা, এবার অ্যাপ্রোচ। সহজ হিসাবে এতক্ষণ ধরে যা বললাম তাই তো নাকি? এই দুটাই হচ্ছে তার অ্যাপ্রোচ, মেইন অ্যাপ্রোচ, তাই না? আচ্ছা, এরপরে এখন আসলো কেমিক্যাল লাইব্রেরি। লাইব্রেরি বলতে কি বোঝায় বলো তো? নরমালি লাইব্রেরি বলতে কি বুঝি আমরা? স্যার বই খাতা বিক্রি করা হয়। কি করা হয়? বই খাতা বিক্রি করা হয়? জি স্যার, নরমালি লাইব্রেরি তো স্যার চিনি, বই খাতা বিক্রি করা। আমরা কি সেটা বুঝি? লাইব্রেরি বলতে কি দোকান বোঝানো হয়? বই একসাথে স্যার রাখা হয় যেখানে। বইগুলো যেখানে অর্গানাইজড ওয়েতে রাখা হয়, তাই না? জি স্যার। জি স্যার। দোকান বললে তো ভুল হবে, এখানে দোকান বললে তো মুশকিল। আচ্ছা, আমার একটা যখন আমি কম্বিনেটরিয়াল সিনথেসিস করব, সেখানে আমার হিউজ পরিমাণে কম্পাউন্ড তৈরি হবে না? তো সেই কম্পাউন্ডগুলো কি আমার, সাপোজ এখানে 100টা কম্পাউন্ড তৈরি হলো, আমার দরকার হয়েছে 10টা, প্রথম অবস্থায় আমি 10টার অ্যাক্টিভিটি পাইছি, তো বাকি 90টা কি ফেলে দেব? না স্যার। না স্যার, কি করবো তাহলে বাকি 90টাকে? সেই ইনফরমেশন গুলো রেখে দিব ফিউচারে যাতে কাজে লাগে এর জন্য। হ্যাঁ, এখন দরকার হচ্ছে না, বাট তৈরি হওয়ার 10 বছর, 50 বছর, 100 বছর পরেও সেটা কোনো ধরনের দরকার হইতে পারে নাকি? নতুন কোনো ডিজিজ আসলে দেখা যাচ্ছে তার এগেনস্টে ওই কম্পাউন্ডের ইফেক্ট পাইতে পারি। তাহলে কোনো জিনিসই অকাজের না নাকি? সিনথেসিস যতগুলা হবে ততগুলাকেই আমরা প্রিজার্ভ করে রাখবো তার একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী। তাহলে এখন কোন সিকোয়েন্সে সেটাকে রাখবো সেটা অনুযায়ী ডিপেন্ড করে আমার কেমিক্যাল লাইব্রেরিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ক্যাফোল্ড বেসড লাইব্রেরি, আর একটা হচ্ছে ব্যাকবোন বেসড লাইব্রেরি। স্ক্যাফোল্ড কেন বলা হচ্ছে? আচ্ছা দেখো তো, এইখানে যতগুলা কম্পাউন্ড তৈরি হবে সবগুলোর মধ্যে এই স্ট্রাকচারটা সেম থাকবে না? জি স্যার। শুধুমাত্র R1 R2 R3 সব চেঞ্জ হবে নাকি? সাইড চেঞ্জ চেঞ্জ হবে, সাবস্টিটিউয়েন্ট চেঞ্জ হবে, তাই না? তাহলে এরকম যদি স্ট্রাকচার বেস যেটা, ব্যাকবোন যেটা, সেটা যদি সেম থাকে, তাহলে এটাকে যখন আমরা লাইব্রেরিতে নিব সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ড বেসড লাইব্রেরি, যেখানে কমন ব্যাকবোন থাকবে, শুধুমাত্র সাইড চেন ডিফারেন্ট হবে। কথা বুঝলা? স্যার একটু আরেকবার বলেছেন। আচ্ছা, কে বুঝতে পারছো সেটা একটু বলো তো শুনি। স্যার যখন ওই মধ্যবর্তী যে ব্যাকবোনটা ঠিক মানে ওইটা কনস্ট্যান্ট থাকবে, আমরা শুধু ওই যে সাইড চেন গুলা যখন চেঞ্জ করব সেটাকে আমরা হ্যাঁ। বলতেছি স্ক্যাফোল্ড বেসড লাইব্রেরি। সাইড চেঞ্জকে চেঞ্জ করব না, সাইড চেঞ্জের চেঞ্জের উপর ডিপেন্ড করে কম্পাউন্ডগুলোকে আমরা অর্গানাইজ করব। কারণ এখানে তো লাইব্রেরি বিষয়, তাই না? এখানে লাইব্রেরি মানে অর্গানাইজেশন আসবে, অর্গানাইজ করার বিষয়টা আসবে। তাহলে আমরা অর্গানাইজ করলাম কার উপর ডিপেন্ড করে? এই সাইড চেনের উপর ডিপেন্ড করে। যেমন প্রথমে মিথাইল রাখলাম, সবগুলোতে হাইড্রোজেন ছিল, প্রথমে মিথাইল, তারপর ইথাইল, তারপরে প্রোপাইল, এবার আস্তে আস্তে লম্বা একটা চেন চলে আসলো, সেই অনুযায়ী আর গুছাইলাম। তারপরের স্টেপে আলাদা আলাদা ভাবে ফাংশনাল গ্রুপ অনুযায়ী সাজাইলাম। তাহলে এই যে সাজাচ্ছি কার উপর ডিপেন্ড করে? ব্যাকবোন নাকি সাইড চেন? সাইড স্যার চেন। সাইড সাইড চেন। এই সাইড চেনের কারণে এখানে বলা হচ্ছে স্ক্যাফোল্ড বেসড লাইব্রেরি। আচ্ছা, তাহলে ব্যাকবোন বেসড লাইব্রেরিতে কি হতে পারে?
স্যার আমরা কম্পাউন্ড গুলো অ্যারেঞ্জ করব আপনার বিভিন্ন ধরনের যে মেইন স্ট্রাকচারটা থাকবে সেটার উপর। সেটার উপর। আচ্ছা, মেইন স্ট্রাকচার বলতে এখানে বোঝাচ্ছি ব্যাকবোন। তো এখানে জি দেখো তোমার হচ্ছে যদি এরকম হয় যে অ্যামিনো অ্যাসিডে কি থাকে, NH2 গ্রুপ, তাই না? তারপরে কার্বন, হাইড্রোজেন, এখানে CH, তাই না? আর একটা থাকবে কি আর, তাই তো? এটা অ্যামিনো অ্যাসিড না? জি স্যার। জি স্যার। এটা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, প্রোটিন তৈরি হবে কিভাবে? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার পরে, তাই না? জি স্যার। আচ্ছা, সাপোজ এখানে আমি আর যেটা দিব, আর এর নাম অনুযায়ী তো তোমার অ্যামিনো অ্যাসিডের নাম হবে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথমে মনে করো এখানে আমি পাইলাম হচ্ছে অ্যালানিন, অ্যামিনো অ্যাসিড প্রথমটা ছিল অ্যালানিন, তারপরে যুক্ত হয়েছে গ্লাইসিন, তারপরে যুক্ত হয়েছে মনে করো আর্জিনিন। সাপোজ আমি এই তিনটাই দিলাম, তাহলে এই অ্যালানিনের সঙ্গে যুক্ত হয়েছে গ্লাইসিন, গ্লাইসিনের সঙ্গে আর্জিনিন, তাই না? এরকম একটা পেপটাইড চেইনে, তাই তো? আচ্ছা, এখন যদি আমি এইটাকে আরটাকে চেঞ্জ করে দিই, আরটাকে চেঞ্জ করে দিলাম, নতুন নতুন আর যুক্ত হইলো, নতুন নতুন স্টার্টিং ম্যাটেরিয়ালস, তখন বিক্রিয়া করে আমি পাইলাম হচ্ছে সাপোজ আর্জিনিন, থ্রিওনিন, গ্লুটামিন, GLU। ঠিক আছে, তাহলে দেখো তো এইটার ব্যাকবোন আর এটার ব্যাকবোন কি সেম হইলো? না স্যার। এখানে অ্যালানিন ছিল, গ্লাইসিন ছিল, আর্জিনিন ছিল। এখানে কি আছে? আর্জিনিন আছে, থ্রিওনিন আছে, গ্লুটামেট আছে, তাই না? তাহলে এইটা এবং এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট নাকি? জি স্যার। দুটাই অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে, সব জায়গায় অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে, দুটাই হচ্ছে তোমার প্রোটিন, কিন্তু ব্যাকবোনটা আলাদা। তাহলে এখানে আর চেঞ্জ করলেই কম্পাউন্ডটাই, অ্যামিনো অ্যাসিড থাকার পরেও কম্পাউন্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? টোটাল কম্পাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে এই যে ব্যাকবোন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ব্যাকবোনের উপর বেস করে যখন আমরা লাইব্রেরি করব তখন সেটা হচ্ছে ব্যাকবোন বেস লাইব্রেরি। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, এখানে যদি আমরা আর চেঞ্জ করে দিই, এখানে আর গুলা যদি চেঞ্জ করি, তাহলে সেটা কি অ্যামিনো বেনজোফেনন থেকে অন্য কিছু কনভার্ট হবে নাকি অ্যামিনো বেনজোফেননই থাকবে? স্যার এটাই থাকবে স্যার, চেঞ্জ হবে না। এটাই থাকবে। এটাই থাকবে, শুধুমাত্র বিভিন্ন ধরনের সাবস্টিটিউয়েন্ট চেঞ্জ হবে, তাই না? জি স্যার। তাহলে এই কারণে এটা হচ্ছে ব্যাকবোন ফিক্সড, আর পরেরটাতে ব্যাকবোন চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? দুটা কি বুঝলা নাকি সমস্যা হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন যে পারপাসটা কি, আমি তো কম্বিনেটর সিনথেসিস এতক্ষণ ধরে যা যা পড়াইলাম সবগুলো তো এর মধ্যে হয়ে গেল কভার, তাই না? তো এর কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে। বলো তো ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? এতক্ষণ তো আমি অ্যাডভান্টেজ বললাম সবকিছুই, তাই না? তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? কেন, কোনো ধারণা হচ্ছে? স্যার কম্পাউন্ডের পিউরিটির উপরে, যে কম্পাউন্ড গুলো এক্সাক্ট পিউরিটি পাবে না। হ্যাঁ, পিউরিটির একটা বিষয় আছে, সেটা তোমার প্রথমে তৈরি হবে অনেকগুলো, আমাকে তো পিউরিটি করতে হবে, পিউরিফাই করতেই হবে, তাই না? স্যার এটা কোনটার ক্ষেত্রে বলছেন, প্রথমটা না দ্বিতীয়টার ক্ষেত্রে স্যার? প্রথমটা দ্বিতীয়টা বলতে মানে ডিসঅ্যাডভান্টেজ কোনটার কথা বলবো? কম্বিনেটরিয়াল সিনথেসিসের কথা বলবা। এতক্ষণ আমাদের টার্গেট যে চ্যাপ্টারটা আমরা যেটা পড়তেছি কম্বিনেটরিয়াল সিনথেসিস, সেটা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? স্যার আমরা স্যার তো যেমন মানে অনেকগুলা টেস্ট করে কম্পাউন্ড দেখবো যে মানে অ্যাক্টিভ কিনা কম্পাউন্ড, তো টেস্ট করতে তো মেলা অনেকগুলা এটা তো রিয়েজেন্ট লস হতে এক্সপেন্সিভ পারে। না, এটা তো মানে ব্যয়বহুল হয়ে যাবে স্যার। আচ্ছা, অনেকগুলা টেস্ট করতে হবে সেটা ব্যয়বহুল, ঠিক আছে, বাট অনেকগুলা যে তৈরি করলাম সেটা তো আবার কস্ট ইফেক্টিভ। আর তোমাকে যদি আমি বলি যে অনেকগুলা তোমার নর্মাল অর্থোডক্স সিনথেসিসের মাধ্যমে 100টা কম্পাউন্ড তৈরি করো, তাহলে তোমাকে অর্থোডক্সে 100টাই তৈরি করতে হবে আলাদা আলাদা করে, আবার 100টাই টেস্ট করতে হবে আলাদা আলাদা করে। তাহলে কস্ট বেশি পড়লো কার, কমিউনিটেরিয়ালের নাকি অর্থোডক্সের? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। টেস্টের ক্ষেত্রে ঠিক আছে, এটা তোমার কস্ট যাচ্ছে, নর্মালের অর্থোডক্সে কস্ট যাচ্ছে, কমিউনিটেরিয়াল কস্ট যাচ্ছে, বাট তৈরি করতে যে আবার কমিউনিটেরিয়াল কম খরচ হচ্ছে, সেক্ষেত্রে তো এটা কস্ট ইফেক্টিভ বলতে পারবো আমরা, তাই না? জি স্যার। স্যার এটা তাহলে সময় সাপেক্ষ তো হতে পারে, যে অনেক বেশি সময় লাগতেছে এটা করতে। সময় সাপেক্ষ কই, আমার তো তোমার হচ্ছে যে একসঙ্গে একটা রিয়াকশন ভেসেলের মধ্যেই
হাজার হাজার কম্পাউন্ড তৈরি করতে পারবো। অর্থোডক্সে কি সেটা করা সম্ভব? আইডিয়া অনুযায়ী স্যার যেটা চাচ্ছি স্যার ওটা তো না আমরা হতে পারি। স্যার কনভেনশনালে মানে ফিক্সড একটা কম্পাউন্ড পাবো এটা জানি, কিন্তু স্যার হ্যাঁ, এখানে হচ্ছে মানে নাও পাইতে পারি আমরা যেটা চাচ্ছি ডিজায়ার কমিউনিটিতে তো অবশ্যই পাবো, কমিউনিটিতে যেটা পাবো সেটা তো আছেই, সঙ্গে সঙ্গে আরো এক্সট্রা কিছু পাবো, এটা কি আরো বেশি ভালো না? তাহলে সমস্যা কোথায়? তাহলে এটা ডিজাইন ম্যাট্রিক্স কি থাকবে না? কোনো কিছু কি ডিজাইন ম্যাট্রিক্স ছাড়া হওয়া সম্ভব? টাইম কনজিউমিং অনেক। টাইম বিষয়টা এখানে আসবে না, আসবে হচ্ছে তোমার সফিস্টিকেটেড টেকনিক। তোমাকে যদি কাজে লাগানো হয়, তুমি কি গাইডলাইন ছাড়া, তুমি যদি ট্রেনিং প্রাপ্ত না হও, তুমি কি কাজ করতে পারবে এরকম ভাবে? এতগুলা রিয়াজেন্ট একসঙ্গে বিক্রিয়া করা হবে, এতগুলা তুমি স্টার্টিং ম্যাটেরিয়ালস একসঙ্গে বিক্রিয়া করা হবে, যদি আমার টেকনোলজি ঠিক না থাকে তাহলে কি বিক্রিয়াগুলো ঠিক মতো হবে? না স্যার। লার্জ স্কেলে বিক্রিয়া হচ্ছে, তাহলে এখানে কি লাগবে? ট্রেন পার্সোনেল এবং সফিস্টিকেটেড টেকনোলজি ইনস্ট্রুমেন্ট, তাই না? জি স্যার। বুঝতে পারছো? এবং এই যে আরেকটা অনেকেই বলছিল যে তোমার হচ্ছে টেস্ট করতে গেলে স্যার অনেক কষ্ট হতে পারে। হ্যাঁ, এটা একটা বিষয় আছে যে আমি যখন ফার্মাকোলজিক্যাল টেস্ট করব তখন এখানে আমার একটু ট্রায়াল এবং এরর করতে হবে, অনেক সময়টা এখানে যাইতে পারে, ট্রায়াল এবং এরর দিতে হবে অনেকবার, তাই না? এটা একটা লিমিটেশন আমরা বলতে পারি নাকি? তবে সব থেকে গুরুত্বপূর্ণ লিমিটেশন হচ্ছে এইটা। আচ্ছা, এবার কি কি ধরনের রিয়াকশন এবং কি কি টাইপস এর স্টার্টিং ম্যাটেরিয়ালস গুলো আমরা হচ্ছে কম্বিনেটরিয়াল সিনথেসিসে ইউজ করতে পারবো সেটা একটা কথা এখানে বলা আছে। এটা দেখবা কি কি ক্রাইটেরিয়া আসলে মেইনলি আছে কম্বিনেটরিয়াল সিনথেসিসে, এটা দেখবা। এরপরে হচ্ছে মেথড। আমরা প্রথমে কি পড়ছিলাম? প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল পড়ছিলাম না? জি স্যার। আচ্ছা, মেথড এবং প্রিন্সিপাল দুটো ডিফারেন্সটা কি বলো তো? স্যার মেথড হচ্ছে স্যার কার্য পদ্ধতি মানে স্যার, কিছু বেসের উপরে আমরা কাজ করব, আর ওইটা কি মেথডটা তো theory? process। একজন বলো কে বলবো? একজন বলো। আচ্ছা, স্যার ফারজানা একটা বলো। স্যার একটা মানে বেজের উপর ভিত্তি করে মানে কোন নীতির উপর ভিত্তি করে আমরা কাজটা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর আচ্ছা, প্রসেস যেটা ওইটা হচ্ছে স্যার মেইনলি কোন কোন প্রসেসে করবো এটাই মেথড। মেথড। হ্যাঁ, তার মানে আমার একটা মানে বেস ধরবো হচ্ছে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা ফলো করে আমি কয়েকভাবে কাজ করতে পারি, তাই তো? আমি যেভাবে কাজ করি না কেন সেখানে যদি প্রিন্সিপালটা মেনটেন করা হয় তাহলেই ঠিক আছে নাকি? জি স্যার। তাহলে এখন দেখো যেটা পড়লাম আমরা প্রিন্সিপাল কম্বিনেটরিয়াল সিনথেসিসের, সেই প্রিন্সিপালকে মেনটেন করে দুইটা ভাবে কম্বিনেটরিয়াল সিনথেসিসের কাজ করা হয়। একটা হচ্ছে সলিড ফেজ, একটা হচ্ছে সলিউশন ফেজ। নাম থেকেই বোঝা যাচ্ছে। কি বলতো, সলিড ফেজে কি হবে আর সলিউশন ফেজে কি হবে? নাম থেকে বোঝা যাচ্ছে না? সলিড ফেজে কি লাগবে? সলিড সাপোর্ট লাগবে, তাই না? বিক্রিয়া করার জন্য সলিড ফেজ লাগবে, সলিড সাপোর্ট লাগবে। আর সলিউশন ফেজে কি লাগবে? কোনো সাপোর্ট লাগবে না, সলিড সাপোর্ট লাগবে না, এখানে জাস্ট সলভেন্ট লাগবে, সলভেন্টের মধ্যে আমি বিক্রিয়া করাইতে পারবো। মিডিয়াম আর এখানে সলভেন্ট, ঠিক আছে? তো এটাকে আমরা ডিটেলসে পড়বো আস্তে আস্তে সামনের দিকে, আজকে আর সামনের দিকে না পড়াই। সামনের দিনে আমরা সলিড ফেজ পড়াবো, তারপরে লিকুইড ফেজ আছে, বেশি বড় না, চ্যাপ্টার মোটামুটি ছোটই আছে, সামনের দিনে শেষ করে দেবো এটা, একটা দুইটা ক্লাসে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কম্বিনেটরিয়াল সিনথেসিস সম্পর্কে কিছুটা কি ডেভেলপ হয়েছে তোমাদের ধারণাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমার ইয়েটা দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে বিএলসিতে, ওখান থেকে নিয়ে পড়বা, ঠিক আছে? স্যার স্লাইডটা দিয়ে দিয়েন। লাইটটা অলরেডি দিয়ে দিছি।